সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজড হয়ে যায় অনু। তার স্বামী একটি মেয়ের সাথে বিব্রস্ত অবস্থায় শুয়ে আছে। হঠাৎ দরজায় খোলার আওয়াজে দুজনে ফিরে তাকায় ও চমকে যায়। তাড়াতাড়ি করে এলোমেলোভাবে কাপড় নিয়ে মেয়েটি ওয়াশরুমে চলে যায়। অনুর স্বামী শাফিন কোনো রকম কাপড় পরে অনুকে প্রশ্ন করে। ও ও অনু, তুমি আজকে? তোমার তো পরশু আসার কথা ছিল। অনুর বুক ফেটে কান্না আসছে, তারপরও নিজে কান্নাকে সংযত রেখে সে বলল, কেন আজকে এসে কি তোমাদের এই অবস্থায় দেখে কি খুব বেশি সমস্যা করে দিলাম? দেখুন, আই ক্যান এক্সপ্লেইন। এরই মাঝে ওয়াশরুম থেকে মেয়েটি বেরিয়ে এলো। অনু আর নিজেকে ঠিক রাখতে পারলো না, অজরে কান্না করতে লাগলো আর আচমকা গিয়ে মেয়েটির গালে চড় দিতে লাগলো আর চিল্লিয়ে বলতে লাগলো, এই মেয়ে, তুমি কে? এখানে এভাবে কি করছিলে? আর কতদিন ধরে চলছে এসব? তোমাদের লজ্জা করে না এসব করতে? এবার শাফিনের দিকে ফিরে, আপনার শরীরে এতই তেজ যে 3 দিন বাপের বাড়ি যাওয়াতেই আর থাকতে পারছিলেন না, যে শরীরে তেজ মেটাতে পতিতা ঘরে তুললেন। এবার মেয়েটি ফুঁসে উঠে বেশ ঝাঁঝালো কণ্ঠে বলল, শাফিন, তুমি চুপ করে বসে আছো কেন? তোমার স্ত্রী সেই কখন থেকে আমাকে যাতে বলে যাচ্ছে। তুমি কি তাকে কিছু বলনি আমাদের সম্পর্কের কথা আর তোমাদের ডিভোর্সের ব্যাপারে? কথাটি শুনে অনুর মাথায় আকাশ ভেঙে পড়লো। এরা শোনা, আসলে আমি সময় পাইনি ওকে বলার। আমি ঠিক করেছিলাম ও বাবার বাড়ি থেকে ফিরলে ওর সাথে ডিভোর্সের ব্যাপারে কথা বলবো। এর আগেই ডিভোর্স? কিসের ডিভোর্স? শাফিন কি বলছে এই রাস্তার মেয়েটা? একটা রক্ষিতার কথাই তুমি আর কিছু বলতে পারলো না অনু, তার আগে শাফিন এলোপাথাড়ি মারতে লাগলো। তোর সাহস তো কম না? তুই আমার সামনে আমার ইরাকে বাইরের মেয়ে বলিস, রক্ষিতা বলিস? আজকের পর আমি আর তোর মুখ দেখতে চাই না। আমার চোখের সামনে থেকে চলে যাবি সারা জীবনের জন্য। আর কিছুদিনের মধ্যে ডিভোর্স লেটার পেয়ে যাবি। বলে আর শাফিন ঘরে থাকলো না, বাইরে বের হয়ে গেল। এবার ইরা অনুর সামনে গেল। দেখলে তো কারস্থান কোথায়। তারপর ইরাও বের হয়ে গেল ঘর থেকে। দরজার পাশে বসে কান্না করছে অনু। ওঠার শক্তিটুকু নেই শরীরে। এর আগে কখনো গায়ে হাত তুলেনি শাফিন, কখনো জোর গলায় কথা পর্যন্ত বলেনি। আর আজ সব শেষ হয়ে গেল। কি কমতি ছিল তার মধ্যে? কিছুদিন ধরে অনু শাফিনের ব্যবহার লক্ষ্য করছিল। আগে অনু দুষ্টুমি করলে শাফিন খুশি হতো, আর এখন বিরক্ত হয়। প্রত্যেকটা কাজে নানান ধরনের কথা শোনায়, যার তার সাথে তুলনা করে আর খারাপ ব্যবহার করে। কিন্তু কিছুক্ষণ পর আবার মাফ চেয়ে নিত, বলতো কাজের চাপে মাথা গরম থাকায় এরকম ব্যবহার করে। তাই অনু শাফিনের ব্যবহারগুলো মেনে নিয়েছিল। শাফিন আর অনুর বিয়ে ছিল প্রেমের বিয়ে। 2 বছর সম্পর্কের পর শাফিন আর অনু পালিয়ে বিয়ে করে। শাফিন বেকার থাকায় অনুর পরিবারের লোক তাকে মেনে নেয়নি। তাই তো 22 বছরের ভালোবাসাকে পায়ে ছেলে শাফিনের হাত ধরে পালিয়ে গিয়েছিল। ভেবেছে কিছুদিন পর সবাই মেনে নেবে, আর মেনেও নিয়েছিল তাদের বিয়ের প্রায় 1 বছর পর। শাফিনের পরিবার বলতে ওর মা, বড় ভাই, ভাবি ছিল, কিন্তু চাকরি হবার পর শাফিন আলাদা হয়ে যায়। অনুর শাশুড়ি অনুকে পছন্দ করতেন না। উঠতে বসতে নানান ধরনের কথা শোনাতো, ভালো ব্যবহার করতেন না কখনো। তবু কখনোই তার মুখের উপর কোনো কথা বলেনি অনু। তার সব কথা মানতে চেষ্টা করত, যথেষ্ট সম্মান করতো অনু তার শাশুড়িকে। শাফিনের ভাবির সাথে ভালো সম্পর্ক ছিল অনুর। সম্পর্কে যা হলেও অনু আর রিধির সম্পর্ক ছিল 2 বোনের মতো। অনু ভাবির নাম রিধি। অনু বাবা মায়ের একমাত্র সন্তান, আর রিধি অনুকে নিজের ছোট বোনের মতো স্নেহ করত। আর শাফিনের বড় ভাই শাওন তাকে ছোট বোনের মতো আদর করত। বিয়ের প্রায় 1 বছর পর অনুর পরিবার মেয়েকে মেনে নেয় অনুকে। তাই প্রায় যাওয়া আসা করতো সেখানে, কিন্তু থাকতে পারতো না শাফিনের কারণে। তার কথা মতো অনুর বুকে মাথা না রেখে নাকি ঘুমাতে পারতো না। তাই অনু সারাদিন তার বাবার বাসায় থাকলেও রাতে শাফিন এসে তাকে নিয়ে যেত। কিন্তু অনুর মায়ের শরীর খারাপ থাকার কারণে কিছুদিনের জন্য তাকে থাকতে হয়েছিল। আর 2 দিন পর আসার কথা ছিল, কিন্তু হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। তারপর ডাক্তার দেখানো হলে ডাক্তার কিছু টেস্ট দেয়। রিপোর্ট পাওয়ার পর জানতে পারে অনু প্রেগনেন্ট। তার জন্য অনু শাফিনকে সারপ্রাইজ দিতে 2 দিন আগেই বাসায় এসেছে, কিন্তু তারপর যা হলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। অনুর শরীরের আঘাতের থেকে মনের আঘাতটা বেশি ছিল। সে শাফিনের এমন পরিবর্তন মেনে নিতে পারছে না। বহু কষ্টে উঠে দাঁড়ালো অনু। তারপর বারান্দার দোলনায় বসে পড়লো। তার প্রেগন্যান্সির খবর আর দেওয়া হলো না শাফিনকে। শাফিনের সাথে কথা বলতেই হবে তারপর সে চলে যাবে শাফিনের জীবন থেকে সারা জীবন। হাত তুলতে দুষ্ট তারই ছিল। গায়ে হাত না তুলে বোঝানো উচিত ছিল যে সে থাকতে চায় না তার সাথে, হয়তো ভালোবাসাটা নেই আগের মতো। আচমকা শাফিন তার হাতে আঘাত করতে লাগলো। এই হাত দিয়ে সে অনুকে মেরেছে। কেন জানি তার বুকে চিনচিন ব্যথা করছে, কিন্তু সে তো অনুকে ভালোবাসে না। তাহলে কেন এমন হচ্ছে? মায়ায় পড়ে? হয়তো অনেকগুলো দিন একসাথে থাকার কারণে মায়া হয়ে গেছে, তাই তার এত কষ্ট হচ্ছে। মেয়েটার তো কোনো দোষ নেই, ও তো তার সর্বোচ্চ দিয়ে সংসার রাখার চেষ্টা করেছে।
শাফিনের ভালো লাগা খারাপ লাগাগুলো নজর দিয়েছে। অসুস্থ হলে সেবা করা, সকালে অফিসে যাওয়ার আগে সবকিছু গুছগাছ করে দেওয়া, রাত্রে নিজে না খেয়ে ডিনারের জন্য অপেক্ষা করা, সর্বোচ্চ চেষ্টা করেছে মেয়েটা। কিন্তু সময়ের সাথে সাথে কিভাবে জানি ভালোবাসাটা হারিয়ে গেছে মন থেকে। হয়তো ইরার ঝাঁঝালো রূপ দেখে, তার স্টাইল দেখে, কথাবার্তার আচরণ সবকিছুতেই শাফিন মুগ্ধ হয়, যা আগে অনুর জন্য হতো। অনু মেয়েটা বড্ড সেকেলে, সবসময় শাড়ি পরে থাকে। বিবিএ কমপ্লিট করার পরও চাকরি না করে সংসার সামলানোর জন্য গড়ে থাকে রান্না করে। সব কাজের জন্য শাফিনের উপর নির্ভর থাকে। সব কিছুতে তাই অনুমতি লাগবে, নিজস্ব কোনো স্বাধীনতা নেই মেয়েটার মাঝে। বেশি সাজগোজ পছন্দ করে না, তার হালকা কাজল, কপালের টিপ, কাচের চুড়ি আর হালকা লিপস্টিকই যথেষ্ট। সবসময় সাধারণ থাকতে পছন্দ করত। অফিসে কোনো পার্টিতে গেলে সে বড্ড সাধারণভাবে যেত। তার বন্ধুদের সাথে ভালোভাবে কথা বলতে চাইতো না, মিশতে চাইতো না, যা মাঝে মাঝে শাফিনকে বিব্রত করে দিত। তাই তো সে তাকে কখনো পার্টিতে নিতে চাইতো না। অন্যদিকে ইরা মেয়েটা যেন কোনো মডেলের থেকে কম নয়। অফিসে সব সময় টিপ টপ করে চলে, সবার সাথে হাসি মুখে কথা বলে। যে কোনো পার্টিতে সে থাকে মধ্যমণি, তার রূপের চর্চা সবার মুখে মুখে। আর সেই মেয়েটা শাফিনকে প্রপোজ করে, তাই তো সে অনুকে বাদ দিয়ে তার দিকে ঝুঁকেছে। আর সব থেকে বড় কথা যে শাফিনকে মুগ্ধ করেছে তা হলো স্বাধীনতা। কিন্তু প্রত্যেকবার শারীরিক সম্পর্কের পর শাফিন বিষণ্ণতায় ভুগত। তার মনে হতো সে অনুকে ধোঁকা দিচ্ছে। কই, অন্যর সাথে মিলনের পর তো কখনো এমন বিষণ্ণতা ভুগতো না। যেন মনটা আর ফুরফুরে হয়ে যেত তখন। তাই তারপর থেকে শাফিন অনুর সাথে কারণে অকারণে খারাপ ব্যবহার শুরু করে। কিন্তু কেন জানি আবার গিলটি ফিল হতো যে মেয়েটার কোনো দোষ নেই, তাই সে ক্ষমা চেয়ে নিত নানান বাহানায়। তার ঠিক 1 মাস পর আজ অনু সব জেনে যায়। আরেকটা বিষয় সে লক্ষ্য করেছে, অনুকে ছাড়া তার ঘুম হয় না। হয়তো অনেক দিনের অভ্যাস, তাও পরিবর্তন হয়ে যাবে ইরাকে পেয়ে। ইরাকে সে কথা দিয়েছে খুব তাড়াতাড়ি অনুকে তাদের সম্পর্কের কথা বলে ডিভোর্স দিয়ে দিবে আর তাকে বিয়ে করবে। তাই তো এত দূর আগানো। সে সঠিক সময়ের অপেক্ষা ছিল, কিন্তু অনুর মায়া ভরা মুখ দেখে সে আর কিছু বলতে পারতো না। অনু খুব ফর্সা না হলেও উজ্জ্বল শ্যামলা, চোখ দুটো টানা টানা সরু, আর নাক পাতলা, ঠোঁট দুটো গোলাপের পাপড়ি নে লাল। অসম্ভব মায়া তার চেহারায়। হয়তো যে কেউ তার মায়ায় পড়ে যাবে। যেমন ভার্সিটির প্রথম দিনে শাফিন তার মায়ায় পড়েছিল। অনু প্রচন্ড চঞ্চল মেয়ে আর প্রচুর দুষ্ট। এই জিনিসটাই টানতো শাফিনকে তার মায়াবতীর দিকে। কিন্তু ইদানিং কেন জানি মায়াবতীর দুষ্টুমিগুলো তার বিরক্তর কারণ হতো। এইসব কথা ভাবতে ভাবতেই শাফিন বাড়িতে পৌঁছালো। বাড়িতে ঢুকে দেখলো যেন মেন দরজা খোলা। সে তাড়াতাড়ি রুমে ঢুকলো। রুমটা ফাঁকা দেখে হঠাৎ বুকে ধুক ধুক করে উঠলো। কি যেন নেই রুমটাতে। তাহলে কি সত্যি মায়াবতী চলে গেছে তাকে ছেড়ে? হঠাৎ সে বুঝতে পারলো সে কি ভাবছে। সে তো অনুকে ভালোবাসে না, অনুর কথা ভাববে না সে। আর এখন থেকে সে শুধু ইরার কথাই ভাববে। কিন্তু তার কেন জানি মনে হচ্ছে অনু এই ঘরে আছে। অনুর উপস্থিতি সে বুঝতে পারে। তাই সে প্রত্যেকটা ঘর আর ওয়াশরুম চেক করলো, কিন্তু অনুকে পেল না। তাই হতাশ হলো। হঠাৎ ব্যালকনির কথা মনে পড়লে সে দ্রুত ব্যালকনিতে গেল। গিয়ে দেখে অনু দোলনায় শুয়ে আছে। তার শরীরের বিভিন্ন জায়গায় মারের দাগ, কিছু কিছু জায়গায় কেটে কেটে রক্ত পড়ছে। চোখের জল শুকিয়ে দাগ পড়ে গেছে মুখে। অনুর অবস্থা থেকে শাফিনের চোখ থেকে আপনা আপনি 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো। অনুর বাবা মা কখনো অনুর গায়ে ফুলের টুকাও দেয়নি, তাদের একমাত্র সন্তান বলে। আর আজকে সে জানোয়ারের মতো পিটিয়েছে অনুকে, তা কোনো দোষ ছাড়া। কোনো নারী তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না, কেউ এটা মেনে নেয় না। তাই তো তার রাগটা স্বাভাবিক। কিন্তু শাফিন নিজেকে কন্ট্রোল করতে পারেনি। কথাটা ভেবে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো শাফিন। তারপর অনুকে কোলে নেয় শাফিন। অনুর গায়ে হাত দিয়ে দেখে শাফিন বুঝতে পারে ওর গা প্রচন্ড গরম হয়ে আছে। সে তাড়াতাড়ি বিছানায় শুইয়ে দেয়। তারপর একটি পাত্রে হালকা গরম পানি এনে গাগুলো মুছে দেয়। সেখানে ওষুধ লাগিয়ে দেয় ও আরেকটি বাটিতে পানি দিয়ে জলপট্টি দিতে থাকে। বেশ কিছুক্ষণ জলপট্টি দেওয়ার পর অনু মিটমিট করে চোখ খুলে তাকায়। আর অনুর তাকানো দেখে শাফিন খাবার নিয়ে আসে অনুকে খাওয়ানোর জন্য। শাফিন অনুকে ডাকতে থাকে, অনু, এই অনু, খাবারটা খেয়ে নাও, তারপর মেডিসিন নিতে হবে তোর বাবা। অনু, ওঠো শোনা। না না, অনুশোনা খাবে না। তুই পচা, তুই ভালো না। আপু, সাফিনা আমারে মারছে। তোর সাথে কথা নাই আরি। আমি আমার বাবুকে বলে দিব তার বাবা পচা। শাফিন জানে জ্বরের ঘোরে অনু নানান ধরনের কথা বলে, কিন্তু পরের দিন সকালে কিছুই মনে থাকে না। কথাটা ভেবে শাফিন মুচকি হাসলো। এমনিতে আরো বেশি পাগলামি করে, কিন্তু আজকে হয়তো শরীর খারাপ থাকে, আস্তে আস্তে কথা বলছে। ওকে, এই দেখো আমি কানে ধরে ক্ষমা চাচ্ছি, আর কখনো তোমাকে মারবো না। এবার খাবারটা খেয়ে নাও। খাবার খেয়ে মেডিসিন নিতে হবে, নইলে তো জ্বর কমবে না। আমরা তোকে কখনোই ক্ষমা করব না। না না না, তুই পচা। এমন পচা বাবুর পাপা আমাদের লাগবে না।
হঠাৎ অনু কান্না করতে লাগলো। অনুর কান্না দেখে শাফিন ব্যস্ত হয়ে পড়লো। অনুর কান্নায় যেন শাফিনের বুক ফেটে যাচ্ছে। কি হয়েছে, কান্না করছো কেন? আমি সরি বললাম তো, প্লিজ কান্না করো না। তুমি আমাকে যা খুশি শাস্তি দাও, কিন্তু কান্না করো না। আমি তোমার কান্না সহ্য করতে পারি না। কথাটা বলেই শাফিন অনুকে বুকে টেনে নিল। অনু তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলে, আমি আপনাকে কখনো ক্ষমা করব না শাফিন। সারা জীবনের জন্য দূরে চলে যাব আমরা, হারিয়ে খুঁজবেন আমায়, কিন্তু তখন খুব দেরি হয়ে যাবে। তারপর শাফিনকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। আমার শরীর খুব ব্যথা করছে শাফিন, আমি সহ্য করতে পারছি না। ওর প্রত্যেকটি কথা শাফিনের বুকে তীরের মতো বিঁধল। সারা জীবনের জন্য দূরে চলে যাব আমরা, কথাটা শাফিনের কানে বারবার বাজতে থাকে। অনু কেন নিজেকে বারবার আমরা আমরা বলছে, কিন্তু পরক্ষণেই ভাবলো জ্বরের গোড়া হয়তো আবল তাবল বকছে। তারপর সে অনুকে শান্ত করলো। ওকে, চলে যেও, কিন্তু আগে খাবারটা খেয়ে নাও। খাবার খেয়ে মেডিসিন নিলে ব্যথা কমে যাবে। এদিকে এসো, আমি খাইয়ে দিই। হ্যাঁ করো। শাফিনের কথা শুনে অনু বাধ্য মেয়ের মতো খাবার খেয়ে নিল। তারপর মেডিসিন নিয়ে গুড়ি মেরে শুয়ে পড়লো। শাফিন প্লেটগুলো রেখে রুম থেকে এসে দেখে অনু ঘুমিয়ে আছে। তাই সেও কিছু না মনে করে অনুকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। হয়তো এইটা শেষ জড়িয়ে ধরা আর শেষ ঘুম তার মায়াবতীর সাথে। সারা জীবনের জন্য দূরে চলে যাব, কথাটা বারবার কানে বাজছে। তার কেন জানি কথাটা সহ্য হচ্ছিল না। এইসব ভাবতে ভাবতে কখন সে ঘুমিয়ে পড়লো সে নিজেও জানে না। সকালে ঘুম থেকে উঠে অনু নিজেকে ভারী ভারী অনুভব করলো। পাশে ফিরে দেখে শাফিন তাকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ঘুমের মধ্যে ছেলেটাকে কত নিষ্পাপ দেখায়। হঠাৎই কালকের ঘটনা মনে পড়লো অনুর। ধাক্কা দিয়ে শাফিনকে নিজের থেকে সরিয়ে দিল। মাথাটা ঝিমঝিম করছে, শরীরটা ব্যথায় কুকড়ে যাচ্ছে। সারা রাত সে শাফিনের সাথে ছিল, কথাটা ভাবতে অনুর গা গুলিয়ে উঠলো। সে কোনো রকম দৌড়ে ওয়াশরুমে গেল আর গড় গড় করে বমি করে দিল। অনুর ধাক্কায় শাফিনের ঘুম ভেঙে গিয়েছিল। অনুর ধাক্কায় শাফিন অপমানিত বোধ করলো। আগে তো প্রত্যেকদিন সে অনুকে জড়িয়ে ধরে ঘুমাতো, তখন কখনো ধাক্কা দেয়নি। অনুর বমি করা দেখে সে ভাবলো হয়তো জ্বরের কারণে বমি হচ্ছে, তাই সে উঠে ওয়াশরুমে গেল অনুকে ধরতে। কিন্তু তার আগে অনু তাকে হাত উঠিয়ে ধরতে মানা করে দেয়। তাই সে সেখান থেকে বাড়ির বাইরে চলে যায়। অনু ইগনোরেন্স সহ্য হচ্ছে না শাফিনের। হঠাৎ সে ভাবতে লাগলো সে কি অনুকে ছাড়া থাকতে পারবে। একবার অনুর সাথে কথা বলতে হবে। সে অনুকে ডিভোর্স দিবে না, সেও থাকবে, ইরাও থাকবে, কিন্তু সে থাকবে বন্ধু হয়ে। কিন্তু ইরা কি ব্যাপারটা মেনে নিবে? আর অনুই বা মানবে কেন বন্ধু হয়ে থাকতে? সেও তো একজন লাইফ পার্টনার চায়, তাই না? তাহলে ডিভোর্সের পর কি আবার বিয়ে করবে? অন্য কেউ অনুর উপর অধিকার খাটাবে? কথাটা ভাবতে ভাবতে কেন জানি শাফিনের রাগ উঠে গেল। যেন কেউ তার ভেতর থেকে বলছে অনু শুধু তার, অনুর উপর অধিকার শুধু তার। তারপর সে বাসায় রওনা দেয়। অনুর সাথে কথা বলতে হবে। মানুষ তো দুটো বিয়ে করে, সংসারও করে, হয়তো আগের মতো ভালোবাসতে পারবে কিনা চেষ্টা করবে। ইরা এবং সে আলাদা আলাদা থাকবে, তাদের সব চাহিদা পূরণ করার চেষ্টা করবে। সে দুজনের সাথে সুখে থাকবে। তাহলে ইরাকে পাবে, আর কেন অন্য কারোর কাছে থাকতে পারবে না, তার হয়ে থাকবে? কথাটা ভাবতে ভাবতে শাফিনের ভালো লাগছে। আগে অনুকে মানাতে হবে, তারপর সে ইরার সাথে কথা বলবে এই বিষয়ে। তার বিশ্বাস অনু মেনে নিবে তার সব শর্ত, কারণ অনু তাকে ভীষণ ভালোবাসে। এখন চিন্তা শুধু ইরাকে নিয়ে। কথাগুলো ভাবতে ভাবতে সে ঘরে ঢুকে যায়। দরজা যেভাবে খোলা ছিল সেভাবেই খোলা আছে, তাই ঘরে ঢুকতে সমস্যা হয়নি। তারপর সে অনুকে খুঁজতে থাকে। ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসছে, হয়তো অনু শাওয়ার নিচ্ছে, তাই সে অপেক্ষা করতে থাকে অনুর জন্য। অপরদিকে অনু 1 ঘন্টা যাবৎ শাওয়ারের নিচে কান্না করছে আর ভাবছে তার জীবনটা তো অন্যরকম হওয়ার কথা ছিল, তাহলে কেন এমন করলো শাফিন তার সাথে? সব প্রশ্নের উত্তর তাকে দিতে হবে, তারপর সে যাবে। আর বেশিক্ষণ থাকলো না সে, কারণ এতে তার বাচ্চার সমস্যা হতে পারে। বাচ্চাটার তো কোনো দোষ নেই, তবে সে কেন কষ্ট পাবে? আর কাঁদবে না সে, এই তার শেষ কান্না। বাচ্চাটার জন্য হলেও তাকে বাঁচতে হবে। বাচ্চাটা না থাকলে হয়তো সে এতক্ষণ মরেই যেত। বাচ্চাটাই হচ্ছে বাঁচার একমাত্র অবলম্বন। সে তাকে আঁকড়ে ধরে সারা জীবন থাকতে পারবে। তাকে মানুষ করার জন্য শাফিনের মতো বাবার দরকার নেই। কথাগুলো ভাবতে ভাবতে ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো শাফিন খাটের উপর বসে তার দিকে গোড় লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। সে তার দিক থেকে চোখ সরিয়ে আয়নার সামনে বসে চুল মোছার মনোযোগ দিল। বাথরুমের দরজা খোলার আওয়াজে সেদিক তাকায় শাফিন। অনু মাত্র গোসল থেকে বের হয়েছে, চুল দিয়ে টপটপ পানি পড়ছে, মলিন চেহারাটা স্নিগ্ধ হয়ে আছে। ঘরের মাঝে সে উঠে এসে অনুকে পিছন থেকে আঁকড়ে ধরে ওর ভেজা চুলের মুখ ডুবিয়ে দিল। আচমকা এমন স্পর্শে অনু থ বনে গেল। দেখলো শাফিন তার চুল মুখে ডুবিয়ে দাঁড়িয়ে আছে। সে দ্রুত উল্টো দিকে ঘুরে শাফিনকে বেশ জোরে ধাক্কা দিল আর বলতে লাগলো, লজ্জা করে না আপনার? এত কিছুর পরেও আপনি আমাকে স্পর্শ করেছেন। মেয়ে মানুষের শরীর দেখলে আর নিজেকে ঠিক রাখতে পারেন না, তাই তো? অন্যের ধাক্কাতে শাফিনের হুঁশ ফিরে আর তার কথাতে শাফিনের রাগ উঠে যায়। তারপরে নিজেকে যথেষ্ট সংযত রেখে সে অনুকে বলে,
দেখো না, কালকের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ভুলটা আমারই ছিল। ইরার কথা তোমাকে আগে বলা উচিত ছিল। আর আমার মনে হয় আমি এখন আর তোমাকে ভালোবাসি না, আমি ইরাকে ভালোবাসি। তাই জোর করে সম্পর্ক রাখার কোনো মানেই হয় না। কথাটা শুনে অনু কান্নায় ভেঙে পড়লো আর শাফিনকে প্রশ্ন করলো, কি দোষ ছিল আমার, যার কারণে আপনি আমার সাথে এমন করলেন? কি কমতি রেখেছিলাম আমি? সব সময় আপনার চাও পাওয়াকে প্রাধান্য দিয়ে এসেছি। আপনার ভালো লাগা খারাপ লাগার নজরে রেখে আপনার সব কাজে আপনাকে একজন ভালো বন্ধুর মতো সাপোর্ট করেছি। তাহলে কেন আপনি এমন করলেন? কেন শাফিন, কেন আমাকে এত বড় শাস্তি দিলেন? আপনার এক কথায় আপনাকে বিশ্বাস করে নিজের বাবা মায়ের ভালোবাসাকে পায়ে ঠেলে আপনার হাত ধরে আপনার সাথে চলে এসেছি। সেই বিশ্বাসের এই মর্যাদা দিলেন? ভাববেন না কালকে আপনার ওইসব কথা শুনেও আপনার সাথে সংসার করব বলে পড়ে আছি। শুধুমাত্র প্রশ্নের উত্তরগুলো জানার জন্যই এখানে থাকা। একবার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিন, আর কখনোই আপনার সামনে আসবো না। চিরদিনের জন্য চলে যাব আপনার জীবন থেকে। আমার পুরো কথাটা শোনো তো একবার। না, আগে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। এবার শাফিন রেগে যায় অনু কখনোই তার কথা আগে পুরোটা শুনতে চায় না। কথার মাঝে কথা তোকে বলতেই হবে, আগে পুরো কথাটা তো শুনবে তা না, আগে তার প্রশ্নের জবাব দাও। তাই শাফিন রাগের মাথায় দাঁত দাঁত চেপে বলে, কি আছে তোমার? না আছে চেহারা, না আছে কোনো যোগ্যতা, শুধু পারো কতগুলো অখাদ্য রান্না করতে। সারাদিন শাড়ি পরে ঘুরে বেড়াও, কোনো বড় পার্টিতে নিয়ে গেলে বুড়ো সেজে বসে থাকো। আমার বন্ধুদের সাথে ভালোভাবে কথা পর্যন্ত বলো না। কতটা বিবৃত হতে হয় আমাকে জানো তুমি? যখন আমার বন্ধুরা বলে তোর বড় সে খেয়াল, আমার বিষয়ে খেয়াল রাখার কথা বলছো তো? তোমার আর বাসায় সারাদিন কাজই বাকি, তাই তো আমার ভালো লাগা খারাপ লাগে দেখে নজর রাখো। সারাদিন বাসায় থাকো আর আমার অন্ন ধ্বংস করো। প্রতিদিন রাতে বাসায় আসলে কানের করে মশামাছির মতো ভনভন করতে থাকো। আজকে এটা হয়েছে, সেটা হয়েছে, হ্যান ত্যান। ফ্রাইডে হলে ঘুরতে যাব, রিক্সায় চড়বো, যত লো ক্লাস মেন্টালিটির আদিক্ষেতা। দূরে কোথাও ঘুরতে যেতে চাও না, সামান্য রোম্যান্স করতে গেলে পালাই করো। ইউ ডোন্ট ইভেন স্যাটিসফাইড মিন্ট ইন টু বেড। তোমার বেড পারফরমেন্স অতটা ভালো না। আর ইরাকে দেখো, যেন সাক্ষাৎ একজন মডেল, যেমন রূপ তেমন গুণ, একজন স্বাধীন নারী। এমন মেয়েই আমি সবসময় চাইতাম আমার লাইফ পার্টনার হিসেবে। ইভেন তার বেড পারফরমেন্সও তোমার চেয়ে হাজার গুণ ভালো। বেডে সে আমাকে তোমার চেয়ে ভালো সাপোর্ট করে। ঠিক এইসব কারণেই আমি তোমার কাছ থেকে মুক্তি চাই। শুনতে পেরেছো তুমি? এখন আমার চোখের সামনে থেকে দূর হও। আমি তোমার এই মুখ আর কখনো দেখবো না। ডিসগাস্টিং। বলে শাফিন কাঁপুনি ওয়াশরুমে ঢুকে যায়। তার মাথা ঠান্ডা করতে হবে, কি বলতে চেয়েছিল আর কি হয়ে গেল। উফ। অন্যদিকে অনিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কি বলে গেল শাফিন তাকে? ছি ছি, সে বসে বসে অন্ন ধ্বংস করছে। সে শাড়ি পরে তাই সে সেকেলে বিছানায় সুখ দিতে পারেনি। নিজের উপর ঘৃণা হচ্ছে এই লোকটাকে। সে এতদিন ভালোবেসেছিল, একসাথে থেকেছে আর এত বিশ্বাস করেছে, আর সে কিনা তাকে এসব কথা বলে গেল। অন্যর ভালোবাসাগুলো তার কাছে আদিক্ষেতা মনে হয়। তার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে, চোখের পানি বাদ মানছে না। সে তার প্রশ্নের উত্তর পেয়ে গেছে, আর এক মুহূর্ত থাকবে না সে এখানে। কোনো কিছু না নিয়ে ঘর থেকে বের হয়ে গেল অনু। রাস্তায় এলোমেলোভাবে হাঁটছে। সে বারবার শাফিনের কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। শেষ পর্যন্ত খাবারের খোঁটা তাকে শুনতে হলো। এত ভালোবাসার এই ফল পেল সে? তার ভালোবাসা তো কোনোদিন খাচ্ছিল না। এখন সে কোথায় যাবে? বাবা মায়ের কাছে যাবার কোনো মুখ নেই তার। তাদের কথা অমান্য করে তো সে শাফিনের সাথে গিয়েছিল। এখন কোন মুখে সে বাবা মায়ের কাছে আশ্রয় চাইবে? এসব কিছু ভাবতে ভাবতে সে পাশের একটা পার্কে গিয়ে বসে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তার উপরে শরীরের অসম্ভব ব্যথা ও জ্বর। কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ সে শুনতে পেল কেউ তার নাম ধরে ডাকছে। পিছনে ফিরে সে দেখতে পেল সাদাত ভাই। প্রায় 30 মিনিট শাওয়ারের পর শাফিনের মাথা ঠান্ডা হলো। সাথে সাথে তার মাথায় এলো রাগের মাথায় সে অনুকে কি সব বলেছে। প্রায় সাথে সাথে সে কোনো রকম টাওয়াল পেঁচে ওয়াশরুম থেকে বের হলো। বের হয়ে দেখলো অনু ঘরে নেই। বিছানার উপর থেকে ফোনটা নিয়ে তাড়াতাড়ি অনুর নাম্বার ডায়াল করলো, কিন্তু ফোনটা ড্রেসিং টেবিলের সামনে বাজছে। তাই ভাবলো সে হয়তো গড়ে আছে। তাই সে জোরে জোরে অনুর নাম ধরে ডাকতে লাগলো, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। এবার সে মাথায় হাত দিয়ে বসে পড়লো। সে উপলব্ধি করতে পারছে সে অনেক ভুল করেছে, যার কোনো ক্ষমা হয় না। সে কি করে মুখ দেখাবে অনুর সামনে? কোন মুখে যাবে তার সাথে কথা বলতে? সে কি তার শর্ত মেনে নেবে? থাকবে তার বন্ধু হয়ে? মনে মনে শেষ আশাটাও যে সে নিজ হাতে হত্যা করেছে। অনু বাচ্চামো স্বভাবের হলেও আত্মসম্মানটা খুব বেশি।
একবার শাফিন অনুকে আইসক্রিম খাওয়ানোর কথা শোনায়, তারপর থেকে সে আর শত অনুরোধের পরও আর ক্ষমা চাওয়ার পরও আইসক্রিম খায়নি, যেখানে আইসক্রিম সবচেয়ে প্রিয় খাবার ছিল। সে সবকিছুকে না করতে পারলেও আইসক্রিমকে না করতে পারতো না। শাফিনের নিজেকে এখন জুতা পিটা করতে ইচ্ছে করছে। কি করে পারলো অনুকে এসব কথা বলতে, যা একটাও সত্যি না? কথাগুলো শাফিনের মন থেকে বলেনি, রাগের মাথায় বলে ফেলেছে। না, যে করে হোক তার অনুর কাছে মাফ চাইতেই হবে। মাফ চাইলে তো কেউ ছোট হয়ে যায় না। অনু হয়তো তাকে মাফ করে দিবে, কারণ ও তো জানে শাফিন রাগের মাথায় কি বলে তা নিজেও জানে না। পরে ঠিকই সে তার ভুল বুঝতে পারে। শাফিনের রাগটা বরাবরের মতোই বেশি, যা মাঝে মাঝে শাফিনকে বিপদে ফেলে দেয়। একবার রাগ উঠলে সে আর নিজের মধ্যে থাকে না, যা নয় তা বলে ফেলে। অনু তার রাগ কন্ট্রোল করার জন্য সবসময় বলতো, আরো বলতো এই রাগের কারণে হয়তো একদিন সবকিছু হারাবে। তাহলে কি সে অনুকে সারা জীবনের জন্য হারিয়ে ফেললো? সাদাত অনুর আপন মামাতো ভাই। সে তার ছেলেকে নিয়ে এখানে খেলতে এসেছে। সে আশেপাশেই থাকে। তার ছেলেকে জন্ম দেওয়ার সময় সাদাত ভাইয়ের স্ত্রী মারা যায়। তারপর সে আর বিয়ে করেনি। এখন স্ত্রীকে ভালোবাসেন তিনি। ছেলেকে নিয়ে দিন কাটে তার। সাদাদের ছেলের বয়স 4 বছর, নাম সাদ। ভীষণ মিষ্টি দেখতে, আর সারাদিন পাকা পাকা কথা বলে ঘর মাতিয়ে রাখে। সাদাত অনুর ভাই কম, বেস্ট ফ্রেন্ড বেশি। সে তার জীবনের সব কথাই তাকে বলতো, কিন্তু বিয়ের পর তার সাথে আর বেশি যোগাযোগ হয়নি, কারণ শাফিন তার সাথে কথা বলা একদম পছন্দ করতো না। আর শাফিন পছন্দ করে না এমন কোনো কাজে অনু দ্বিতীয়বার করতো না। সাদাত সবসময় অনুকে একজন গাইড এর মতো প্রটেক্ট করতো, সকল বিষয়ে ভালো পরামর্শ দিত, যদিও সে অনুর থেকে বয়সে প্রায় 10 বছরের বড় ছিল। সাদাতকে দেখে অনু আর নিজেকে ঠিক রাখতে পারলো না, হঠাৎ জড়িয়ে ধরে কান্না শুরু করলো। এমন আচরণে সাদাত হতচকিয়ে গেল। তারপর সে আস্তে আস্তে তাকে শান্ত করলো। হয়েছে অনু, আর কাঁদে না বাচ্চাটি। কি হয়েছে তোর? আমাকে বল, কান্না থামা, বল আমাকে কি হয়েছে। শাফিনের কিছু হয়েছে? তারপরে অনু কান্না করতে থাকলো। এবার সাদাত একটু জোরে ধমক দিল। চুপ, একদম চুপ, কান্না থামা, কান্না থামা বলছি। তারপর অনু আস্তে আস্তে শান্ত হলো। এবার বল কি হয়েছে, কেন কান্না করছিস? শাফিনের সাথে রিলেশনের সব কথাই সে জানতো, এবং কি বিয়ের পরও কয়েকদিন ভালো সম্পর্ক ছিল তাদের, কিন্তু আস্তে আস্তে অনু নিজেকে গুটিয়ে নেয়। এবার অনু শুরু থেকে একে একে সব ঘটনা সাদাতকে বলে দেয়। সব কথা শুনে সাদাত খুব রেগে যায়। সে খুব ভরসা করে অনুকে শাফিনের হাতে তুলে দিয়েছিল। শাফিনও অনুকে ভালো রাখার আশ্বাস দেয়। তাহলে এই কি তার ভালো রাখার নমুনা? প্রেগনেন্ট অবস্থায় একটা মেয়েকে ছেড়ে দেওয়া? সে অগ্রসর হয় শাফিনের কাছে যাওয়ার জন্য, কিন্তু অনু বাধা দেয়। সে চায় তার ভালোবাসার মানুষটি ভালো থাকুক, আর তা যদি হয় তাকে ছেড়ে, তাহলে সে নাইবা থাকলো তার জীবনে। বেঁচে থাকার অবলম্বন তো আছে তার, আর কি চাই? তারপর সাদাতকে তাকে জোর করে তাদের বাসায় নিয়ে যায়, আর কিছু খাইয়ে বিশ্রাম নিতে বলে সে অনুদের বাসায় অগ্রসর হয়। তারপর অনু বাবা মায়ের কাছে সব খুলে বলে। তারা মেয়ের এমন অবস্থার কথা শুনে কান্নায় ভেঙে পড়ে। সাদাত তাদের সামলায় এবং নিজেদের অনুর জন্য শক্ত হতে বলেন, কারণ অনুর এখন আপনজনদের খুব প্রয়োজন। তাকে তার লড়াইয়ের জন্য প্রস্তুত করতে হলে তাদের সাপোর্ট দরকার হবে। আর অনু খাবার খেয়ে মেডিসিন নিয়ে ঘুমিয়ে পড়ে। সারাদিনের ক্লান্ত থাকায় বিছানার সাথে গা এলিয়ে দিতেই দুচোখ রাজ্যের ঘুম নেমে আসে। তার ঘুম ভাঙে সন্ধ্যার মাথায় কারো ঠান্ডা হাতের স্পর্শটি তার খুব জানায় এটা তার মায়ের হাতের স্পর্শ। আচ্ছা, মমতা স্পর্শগুলো কি এমনই হয়? অন্ধকার ঘরে বসে আছে শাফিন। ঘরটা কেমন যেন নিস্তব্ধ হয়ে আছে, কেমন যেন ফাঁকা ফাঁকা, ঠিক যেমন শাফিনের মনটার মতো। কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। সে তো এটাই চাইছিল, অনু যেন চলে যায়, তাহলেই তো সে আর ইরা ভালো থাকবে। অন্য সাধারণ দিনগুলোর হলে শাফিন এতক্ষণ অফিস থেকে ফিরতো। অনু হাসি মুখে দরজা খুলতো। ঘামের ঝরঝরিতে শরীরে শাফিনকে অনু জড়িয়ে ধরতো, যা ইদানিং শাফিনের বিরক্তিকর করে তুলতো। তারপর হাত থেকে ব্যাগ নিয়ে ব্যস্ত হয়ে যেত। কাভার থেকে কাপড় নিয়ে শাফিনকে ঢেলে ওয়াশরুমে ঢুকাতো, আর তার কাপড় চোপড় মানিব্যাগ ঘুরে সঠিক জায়গায় রেখে দিত। শাফিন শাওয়ার থেকে বের হলে টাওয়াল দিয়ে মাথা মুছে দিত। তারপর তার সারাদিনের কাজকর্মগুলো হাসি মুখে শাফিনের সাথে শেয়ার করত। কিন্তু শাফিন আগে বিরক্ত না হলেও ইরার সাথে সম্পর্ক হওয়ার পর কেন যেন এগুলো বিরক্ত লাগতো তার কাছে। তারপর দুজনে ডিনার করে শুয়ে পড়তো, আর যেদিন ইরার সাথে বাইরে থেকে ডিনার করে আসতো সেদিন অনু না খেয়ে শুয়ে থাকতো। তাই অনুকে খাওয়ানোর জন্য সামান্য হলেও শাফিন খাবার খেত। শাফিনের খুব ইচ্ছে করছে অনুর সাথে দেখা করতে, একটু কথা বলতে, কিন্তু না, সে বলবে না। তাই সে ইরার নাম্বার ডায়াল করলো, কিন্তু ফোন অপর পাশ থেকে ব্যস্ত দেখাচ্ছে। ঘন্টা দুয়েক আগেও ইরার সাথে কথা হয়েছে ওর। তার বেশিরভাগ কথাই ছিল হানিমুনে কোথায় যাবে, এঙ্গেজমেন্ট রিং কেমন হবে, তাদের ওয়েডিং কেমন হবে, বিয়ের পর কোথায় কোথায় ঘুরতে যাবে, এসব নিয়ে। আর আসল বিষয় ছিল কিভাবে অনুকে ডিভোর্স দেওয়া যায়। সে নাকি তার পরিচিত ভালো ডিভোর্স লয়ারের সাথে কথা বলে রেখেছে।
কালকে সকালে যাবে তারা লয়ারের সাথে সরাসরি কথা বলতে। কিন্তু সত্যি সে চায় অনুকে ডিভোর্স দিতে? তার মাথায় নানান না, সে আর ভাবতে চায় না। সে আবার ইরার নাম্বার ডায়াল করলো, কিন্তু এবারও ব্যস্ত দেখায়। তাই সে চুপচাপ ব্যালকনিতে গিয়ে সিগারেট ধরে। অনু থাকা অবস্থায় শাফিনকে কখনো সিগারেট খেতে দিত না। অনু সিগারেটের গন্ধ একদম সহ্য করতে পারতো না। তাই শাফিন প্রায় সিগারেটের স্বাদ ভুলে গিয়েছিল। কিন্তু আজকে সারাদিনে সে এক প্যাকেট সিগারেট শেষ করেছে। এসব ভাবনার মাঝে ইরা ফোন ব্যাক করে। রাত তখন 10টা বেজে প্রায় 30 মিনিট। অনুকে নিয়ে তার বাবা মা বাড়ি ফিরেছে। আরো আগেই আসার কথা ছিল, কিন্তু সাদাত ডিনার না করে ছাড়লো না তাদের। তারা বেশ কিছুক্ষণ ঘরে আড্ডাও দিল। অনুর ছোটবেলা নিয়ে তাকে কিভাবে সবসময় সাদাত সাহায্য করতো তা নিয়ে বেশ হাসাহাসি করলো। এসবের মধ্যে অনু প্রায় চুপই ছিল। মাঝে মাঝে দুই একটা কথা বলেছে, আর বেশিরভাগ সময় চুপ থেকে মুচকি হেসেছে। অনু ছোটবেলা থেকে ভীষণ দুষ্ট ছিল। সারাদিন দুষ্টুমি করে বেড়াতো, আর সাদাত সবসময় তাকে দুষ্টুমির জন্য শাস্তি দিত। শাস্তি পেয়ে অনু মাঝে মাঝে কান্না করতো, তারপর আবার সবাই মিলে তাকে হাসাতো। এসবই ছিল অনুকে শাফিনের দেওয়া কষ্ট থেকে কিছু সময়ের জন্য দূরে রাখার চেষ্টা মাত্র। বাসায় এসে অনু নিজের ঘরে ফ্রেশ হলো। বিকেলে ঘুমানোর কারণে এখন আর ঘুম আসছে না তার। সারা সন্ধ্যায় কান্না আটকে রাখতে পারলো, এখন আর কান্না বাদ মানছে না। সে বালিশে মুখ গুজে চিৎকার করে কান্না করতে লাগলো। এর মাঝে হঠাৎ দরজা কেউ কড়া নাড়লো। সে তাড়াতাড়ি কান্না বন্ধ করে দরজা খুলে দেখলো তার মা দাঁড়িয়ে। মা, তুমি এত রাতে? কোনো প্রয়োজন ছিল কি? অনুর মা বুঝতে পারলো অনু এতক্ষণ কান্না করছিল। চোখ মুখ লাল হয়ে আছে, চোখগুলো ফুলে গেছে তার মেয়ের। জীবনটা কেন এমন হলো ভেবে সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। সে জানতো অনু একা থাকলে কান্না করবে, তাই তো সে সিদ্ধান্ত নিয়েছে যতদিন পর্যন্ত নিজেকে শক্ত না করতে পারে ততদিন পর্যন্ত সে অনুর সাথে থাকবে, তাকে সাপোর্ট করবে। কারণ এই সময় মায়ের মানসিক চাপের কারণে বাচ্চাদের সমস্যা হয়ে থাকে, যা মোটেও ভালো না। সে জানে বাচ্চাটা অনুর বেঁচে থাকার একমাত্র চাবিকাঠি। সাদাতের কথা অনুযায়ী শাফিন তাকে ডিভোর্স দিবে বলেছে। তাই একটা ডিভোর্সি মেয়ের একটা বাচ্চা দুনিয়াতে আনতে হইলে অনুকে শক্ত হয়ে দাঁড়াতে হবে। তার জন্য তার প্রচুর সাপোর্টের দরকার আর মোটিভেশনের দরকার, যা অনুর বাবা মা ও সাদাত দিবে। অনুকে বোঝাতে হবে ভালো থাকার জন্য কোনো শাফিনের মতো কোনো পুরুষ মানুষের প্রয়োজন নেই। তাই সে বলল, কেন? কোনো দরকার ছাড়া কি আমি আমার মেয়ের কাছে আসতে পারি না বুঝি? আমি এমনি এসেছি তোর সাথে থাকবো বলে। কতদিন হয় তোর সাথে থাকি না। অনু বুঝতে পারলো তার মা হয়তো বুঝতে পেরেছে সে এখন কান্না করেছে, তাই তার সাথে থাকতে এসেছে যাতে সে কান্না করতে না পারে। এরই মাঝে অনুর বাবা হাতে করে গরম দুধ নিয়ে প্রবেশ করে। আরে বাবা, তুমি? তোমার হাতে দুধ কেন? তোমার জন্য মামুনি এখন তোমার সাথে অন্য আরেকজন আছে। তাকে তো সুস্থ হয়ে ঘরে আসতে হবে নাকি? তার জন্য তো বেশি বেশি করে পুষ্টিকর খাবার খেতে হবে। আমি কিন্তু না শুনবো না। না, তাড়াতাড়ি করো, দুধটুকু ফিনিশ করো। কিন্তু আমি তো দুধ খাই না, তুমি জানো। প্লিজ বাবা, জোর করো না। আমি তোমার কোনো কথা শুনবো না। আমি তো তোমাকে খেতে দিচ্ছি না, আমি তো আমার নাতি নাতনিকে খাওয়াচ্ছি। আমার সাথে খেলতে হলে তো তাদের যথেষ্ট শক্তির প্রয়োজন। তাড়াতাড়ি শেষ করো, তাড়াতাড়ি। অনু বুঝতে পারলো এখন আর কথা বাড়িয়ে লাভ নেই। অজ্ঞাত অনুকে নাক চেপে দুধটুকু খেয়ে ফেলতে হলো। বরাবরই দুধ অনুর অপছন্দনীয় খাবার, তাকে জোর করে দুধ খাওয়ানো যায় না, কিন্তু তার সন্তানের ভালোর জন্য তো এতটুকু করতেই পারে। যেখানে তার বাবা মা তাকে দূরে ঠেলে না দিয়ে এত আপন করে নিয়েছে তার সন্তানের জন্য, সেখানে দুধ খাওয়ার কি এত বড় কাজ? ঠিক সেই মুহূর্তেই থেকে সে প্রতিজ্ঞা করলো শাফিনকে মনে করে সে আর কান্না করবে না। যে তাকে ভালোই বাসে না তার জন্য সে কান্না করে কেন কষ্ট পাচ্ছে। অনু তার বাবা মাকে জড়িয়ে ধরলো আর তাদের জীবনে এগিয়ে যাবে বলে আশ্বাস দিল, যেখানে থাকবে না কোনো শাফিন নামের কোনো পিছুটান। ভালো থাকার জন্য প্রথমে যা করতে হবে তা হলো এই শহর থেকে দূরে থাকা। কারণ এই শহরের আনাচে কানাচে তার প্রেম করে বেরিয়েছে, তাই এখানকার প্রত্যেকটা জায়গায় শাফিনকে মনে করিয়ে দেয়। তাই সে শহর থেকে দূরে চলে যাবে। তারপর সিদ্ধান্ত নেয় সে লেখাপড়া চালিয়ে যাবে, কারণ শাফিন তার যোগ্যতায় প্রশ্ন তুলেছে। তার থেকে বেশি যোগ্য হয় তবে সে শাফিনের সামনে দাঁড়াবে আর দেখিয়ে দিবে শাফিন কখনো তার যোগ্য ছিল না। তার অতীতকে ভুলানো সব থেকে ভালো উপায় হচ্ছে নিজেকে ব্যস্ত রাখা, এত ব্যস্ত রাখা যাতে অতীত নিয়ে ভাবার সময় না থাকে। আর এর সব থেকে ভালো মাধ্যম হচ্ছে লেখাপড়া চালিয়ে যাওয়া। শাফিন নামে যে কেউ একজন তার জীবনে ছিল তা একবারের জন্য মুছে ফেলতে চায় অনু, কিন্তু চাইলে কি সবকিছু মন থেকে মুছে ফেলা যায়? ঠিক কোন এক গভীর রাতে দীর্ঘ নিঃশ্বাস হয়ে বেরিয়ে আসে কালো অতীতগুলো, সাথে কিছু সুখময় স্মৃতি। শাফিনের সাথে খুব তো খারাপ ছিল না সে,
অনু বিবিএ কমপ্লিট করার পর বিয়ে করে, তারপর আর পড়াশোনা বা চাকরির দিকে ঝুঁকি নিসি, কারণ অনুর সবসময় ইচ্ছে ছিল বিয়ের পর সে চাকরি করবে না, সংসারী হবে। শাফিনের পছন্দ মতো রান্না বান্না করবে, ঘর গুছাবে, বাচ্চা পালবে আর শাফিনের খেয়াল রাখবে। তাই আর নিজেও পড়াশোনা কন্টিনিউ করেনি বা শাফিনও আগ্রহ দেখায়নি। ইরার কল দেখে তাড়াতাড়ি রিসিভ করে শাফিন ফোন ধরতেই জিজ্ঞেস করে, কার সাথে কথা বলছিল এতক্ষণ যাবত? কখন থেকে ফোন দিয়ে যাচ্ছে, বারবার বিজি দেখাচ্ছে। শাফিনের এই কথাটাই যথেষ্ট ছিল ইরাকে রাগাবার জন্য। সেও বলে ফেলে, কেন এখন কি তোমার কাছ থেকে পারমিশন নিয়ে আমার ফোনে কথা বলতে হবে? কার সাথে কথা বলছি, কি কথা বলছি, কতক্ষণ ধরে কথা বলবো, সবকিছু তোমাকে বলতে হবে? আমাকে কি অনু পেয়েছো যে সবকিছুর কৈফিয়ত আমি তোমাকে দেব, সবকিছুতে তোমার পারমিশন চাইবো? হঠাৎই শাফিন দমে গেল। সে শান্ত স্বরে ইরাকে বলল, সরি রা, ভুল হয়ে গেছে। আসলে মাথা ঠিক ছিল না, তারপর আমি অনেকক্ষণ যাবো তোমাকে কল দিচ্ছি, বারবার বিজি দেখাচ্ছে, তাই হুট করে মাথায় গরম হয়ে গেছিল। ভুলে বলে ফেলেছি। তুমি যার সাথে খুশি কথা বলতে পারো, আমার কোনো সমস্যা নেই। জানোই তো আমার রাগ উঠলে মাথা ঠিক থাকে না, যা তা বলে ফেলি। এবার ইরা স্বাভাবিক কণ্ঠে বলল, আমি অনু না যে তোমার আগে ধার ধরে বসে থাকবো। যাকে আসলে এক পুরনো ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, তাই তোমার ফোন খেয়াল করিনি। কি জন্য ফোন দিয়েছো বলো? কিছুক্ষণ আগেই না কথা বললাম তোমার সাথে। শাফিন দীর্ঘ নিঃশ্বাস ফেললো। সে অনুকে মনে না করার জন্য ইরাকে ফোন দিয়েছে, কিন্তু ইরাও বারবার অনুর কথা তুলে ওর কথা মনে করিয়ে দিচ্ছে। কেন? তোমার সাথে কথা বলার জন্য বুঝি কারণ থাকতে হবে? এমনিতে কথা বলা যাবে না? আর কিছুক্ষণ আগে কেন বলছো? প্রায় 2 ঘন্টা আগে কথা বলেছিলাম আমরা, তোমার কথা মনে পড়ছিল তাই ফোন দিলাম। এই ইরা, চলো না তাড়াতাড়ি বিয়ে করে ফেলি। একা একা থাকতে ভালো লাগে না, চলো কালকে বিয়ে করে ফেলি। বললেই হলো নাকি কালকে বিয়ে করে ফেলি? আর তাছাড়া বিয়ে ছাড়াই তো সব পাচ্ছ, তাহলে সমস্যা কোথায়? আমরা আরো কিছুদিন এভাবেই থাকি, তারপর না হয় বিয়ের কথা ভাববো। আগে তোমাদের ডিভোর্স তো হোক। আমার কত শপিং করতে হবে, ফ্রেন্ডদের ইনভাইট করতে হবে, কত প্ল্যানিং আছে আমার বিয়ে নিয়ে। তোমার হয়তো এটা দ্বিতীয় বিয়ে, কিন্তু আমার তো প্রথম। আমারও তো কিছু শখ আছে নাকি? আর শোনো, তোমার ফালতু কথা শোনার আমার এখন সময় নেই। আমার কিছু কাজ আছে, পরে কথা বলবো। কোনো দরকার থাকলে বলো। আর ফালতু টাইম স্পেন্ড করার জন্য আমাকে ফোন দিবে না। রাখি, বাই। কট করে ফোনটা রেখে দিল ইরা। শাফিন বারান্দার দেয়াল ঘেঁষে বসে পড়ল। রাত প্রায় 12টার কাছাকাছি। চোখে ঘুম নেই, তার ঘুম যেন তার অবাধ্য হয়ে গেছে। তার চোখ থেকে অন্য কারো বুকে চুপটি করে বসে আছে, আর ঘুমানোর জন্য সে ব্যক্তিটাকে তার দরকার। রাতটা নির্ঘুম, সিগারেটের ধোঁয়ায় সাথে কাটিয়ে দিল সে। সকালে বরাবরের মতো খুব সকালেই ঘুম ভাঙল অনুর। অন্য সকালে ওঠার অভ্যাস আছে, তাই সে তাড়াতাড়ি করে উঁচু করে নামাজে বসে পড়ল আর আল্লাহর কাছে তার সন্তানের সুস্থতা কামনা করলো। কাল রাতে ভালো ঘুম হয়েছে, তাই মনটা সকাল থেকে হালকা হালকা লাগছে, যেন খুব বড় একটা পাথর নেমে গেছে তার বুক থেকে। কাল অনেক রাত পর্যন্ত সে ভেবে নিয়েছে আগামীতে কি করতে হবে, তাই সে তার বাবা মায়ের ঘুম থেকে জাগার অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটির পর পিছনে কিচেনে গিয়ে সকালে নাস্তা বানাতে আরম্ভ করলো। এটা তার প্রতিদিনের অভ্যাস। ঘুম থেকে উঠে নামাজ পড়া, তারপর ছাদে কিছুক্ষণ হাঁটা, তারপর নাস্তা তৈরি করা। মাঝে মাঝে ছুটির দিনে শাফিনও তার সাথে যোগ দিত। ভাবতে চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো অনুর, যা সাথে সাথে মুছে ফেললো। সকালে ডাইনিং টেবিলে বসতে হঠাৎ কলিং বেল বেজে উঠলো। অনু দরজা খুলে দেখলো সাদাত ভাই আর সাদ এসেছে। তাদের দেখে অনু একটা মিষ্টি হাসি দিল। সাদা পিমনি বলে লাফ দিয়ে অনুর কোলে ওঠার চেষ্টা করলো, কিন্তু তার আগেই সাদাত তাকে থামিয়ে দিল। সাত বাবা এমন করে না, তোমার পিমনি তো অসুস্থ, তোমার পিমনির পেটে একটা বাবু আছে, ছোট্ট বাবু, তুমি লাফ দিলে তো বাবুটা কষ্ট পাবে। তুমি কি চাও ছোট্ট প্রিন্সেস কষ্ট পাক? সাদ মাথাটা দুপাশে হেলে না বোঝালো আর উপরের দিকে হাত বাড়িয়ে দিল, মানে সে কোলে উঠতে চায়। অনু হাত বাড়িয়ে সাদকে কোলে নিল আর ডাইনিং এ বসিয়ে দিল, সাথে সাদকে নিজ হাতে খাবার খাইয়ে দিল। অল্প সময়ের মধ্যে অনু আর সাদের মধ্যে ভালো বন্ডিং হয়ে গেল। মাঝে মাঝে ছেলেটাকে দেখলে খুব মায়া হয় অনুর। মা কি জিনিস তা হয়তো কখনোই বুঝবে না সে। বাবা তো বাবাই হয়, মা তো এত পারে না। সে যতই ভালোবাসুক, মায়ের ভালোবাসাটাই আলাদা। যেমন মায়ের ভালোবাসা বাবা দিতে পারে না, ঠিক বাবার ভালোবাসাও মা দিতে পারে না। কথাটা ভাবতেই অনুর বুকে ছ্যাদ করে উঠল। তার সন্তানও তো বাবার আদরের থেকে বঞ্চিত থাকবে। খাবারের পর অনু সবার উদ্দেশ্যে বলল, আমার তোমাদের সাথে কিছু কথা আছে।
সারা রাত নির্ঘুম কাটিয়ে ভোরের দিকে চোখ লেগে গেছিল সাফিনের। হঠাৎ কলিং বেলের আওয়াজে ঘুম ভাঙল তার, মাথাটা বার হয়ে আছে। কোনো রকম উঠে দাঁড়িয়ে সে অনুকে ডাকতে লাগলো দরজা খোলার জন্য। তারপর হঠাৎ আস্তে আস্তে গত 2 দিনের কথাগুলো মনে পড়ে গেল তার। তারপর সে নিজে অগ্রসর হয়ে দরজা খুলল। দরজা খুলেই দেখে ইরা বেশ পরিপাটি হয়ে বিরক্তিকর মুখ করে দাঁড়িয়ে আছে। প্রায় 20 মিনিট যাবৎ বেল বাজাচ্ছি। কি করছিলে তুমি? শব্দ শুনতে পাওনি? দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা করছে। দেখি সর সামনে থেকে, আমাকে ভিতর যেতে দাও। ইরা ঘরে গিয়ে দেখলো রুমের প্রায় নাজেহাল অবস্থা। সারা ঘরে কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। সিগারেটের খোসা ঘরের মেঝেতে পড়ে আছে। ইরা তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে এসে বলল, ছি, তোমার রুমের এই অবস্থা কেন? তুমি এত নোংরা। আমার সাথে থাকতে হলে সবসময় ঘর গুছিয়ে রাখতে হবে, নিজের কাজ নিজে করতে হবে। আর তুমি কি ভুলে গেছো আজকে আমরা লয়ারের কাছে যাব? 10টার অ্যাপয়েন্টমেন্ট, অলরেডি 9:30 বাজে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, যাও। সাফিন বিনাবাকি কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। একদম শাওয়ার নিয়ে বের হয়ে সারা শরীর থেকে সিগারেটের বাজে গন্ধ আসছে, এভাবে বেরোনো যায় না। সাফিনকে শাওয়ার থেকে বেরিয়ে আসতে দেখে ইরা সামনের দিকে আগায় আর সাফিনের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। অন্য সময় হলে সে নিজেও তাল মিলাতো, কিন্তু এখন কেন যেন এগুলো বিষের মতো লাগে, তাই সে ইরাকে সরিয়ে দেয়। তারপর তারা রওনা দেয় লয়ারের কাছে যাবার উদ্দেশ্যে। সাফিন লয়ারের কেবিনে বসে আছে। সাফিন অনু এবং তার ব্যাপারে বিস্তারিত সব খুলে বলল। লয়ার কাগজপত্র তৈরি ও সকল ফর্মালিটি পূরণ করতে 2 মাস সময় চায়। তারপর তারা কেবিন থেকে বেরিয়ে যায়, একটা রেস্টুরেন্টে গিয়ে ব্রেকফাস্ট করে নেয়। একটা শপিং মলে গিয়ে কিছু কেনাকাটার পর তারা যার যার বাড়ির দিকে রওনা দিল। বসার ঘরে পিনপতন নীরবতা। সবাই অনুর বিষয়টা ভাবছে। অনুর কথা মতে সে মাস্টার্সটা দেশের বাইরে করতে চায়, এতে শহর থেকে দূরেও থাকা হবে, আবার দেশে এসে ভালো পজিশনে কাজ করতে পারবে। কিন্তু তার বাবা মা তার সিদ্ধান্তে মানতে নারাজ। তার অনুর এই অবস্থায় অনুকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দিতে চাচ্ছে না। অনু একা হলেও কথা ছিল। তাছাড়া প্রেগনেন্সির সময় বিভিন্ন সমস্যা হয়, যা অনুর পড়ালেখাও ইফেক্ট করবে। আর এমনিতেও অনু তারা একা ছাড়তে চাচ্ছে না। কিন্তু অনুর কথাতেও যুক্তি আছে, তার কথাগুলো একেবারে ফেলে দেওয়ার মতো না। আর সাদাতও অনুর কথায় সায় দিয়েছে, তার মতে অনুর সিদ্ধান্তই সঠিক। তাই অনুর বাবা মা বাচ্চাটার কথা বলায় সাদাত তাদের বুঝিয়ে দিল। দেখো মামা মামি, আমি তোমাদের চিন্তাটা বুঝতে পারছি, কিন্তু তোমরা অনুর বাচ্চাটাকে আর দুর্বলতা কেন ভাবছো? বাচ্চাটাই তো হবে তার আসল শক্তি। ও বাইরে যাবার পর অনুর কথা তোমাদের ভাবতে হবে না, সব আমার উপর ছেড়ে দাও। অনুর দেখাশোনার দায়িত্ব আমি নিলাম। আমি আজই কিছু ভার্সিটিতে অ্যাপ্লাই করব, বাকি সব চিন্তা আমার। তোমরা শুধু অনুকে সাপোর্ট করবে। অনেক চেষ্টার পর অনুর বাবা মা রাজি করাতে পেরেছে সাদাত। অন্যদিকে অনুর টেনশন হচ্ছে, সাদ ভাই কি তার বাবা মাকে রাজি করাতে পারবে? অনেকক্ষণ যাবৎ সাদ তার সাথে খেলছে আর নানান ধরনের প্রশ্ন করছে বেবির ব্যাপারে। অনু তার হাসি মুখে উত্তর দিচ্ছে। সাদাত দরজার সামনে দাঁড়িয়ে অনু আর সাদের দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, কি করে সাফিন অনুর মতো মায়াবতীকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসতে পারলো? কই, সে তো পারলো না তার প্রিয়তমার জায়গা অন্য কাউকে জায়গা দিতে। হয়তো সাফিনের ভালোবাসাটা সত্য ছিল না, তাই তো সে অনুকে ছেড়ে দিল। কিন্তু অনুর ভালোবাসা সত্যি ছিল, তাই শত কষ্টের পরেও ভালোবাসার মানুষের ক্ষতি করতে দিল না। অনুর কথায় ধ্যান ভাঙল সাদাতের। কি হলো সাদাত ভাই, কিছু বললো বাবা মা? তারা কি মেনে নিয়েছে? আমাকে যেতে দেবে তো? সাদাত ভাবলো একটু মজা নেওয়া যাক, তাই সে মন খারাপ করে বলল, না রে অনু, অনেক চেষ্টা করলাম তাদের বোঝানোর, কিন্তু তারা বুঝলো না। তারা তোকে কিছুতেই একা ছাড়তে চাচ্ছে না, কিন্তু অনুমতি দিয়েই দিল। অনু প্রথমে কথাটা ধরতে না পারলেও মন খারাপ করলো যখন বুঝতে পারলো। সে তাড়াতাড়ি সাদাতের সাথে তাকালো। সাদাত মাথা নেড়ে হা বোঝালো। অনুর খুশিতে চোখে জল এসে গেল আর সাদাতকে মারতে থাকলো, আর সাথে সাথে মজা করার শাস্তি। সাদাত অনুর হাত ধরে তাকে থামালো। দেখ অনু, মামা মামিকে খুব কষ্ট করে বুঝিয়েছি, শুধুমাত্র তোর জন্য। আমি তোর ভালো থাকার, সুস্থ থাকার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছি, তাই তোকে কথা বলতে হবে, আমার যথাযথ সাপোর্ট দিবি, কোনো কিছুতেই হেয়ালি চলবে না। খাওয়া দাওয়া করবি, রেস্ট করবি। আর তোকে কিছু বই দিচ্ছি, সেগুলো এখন থেকে পড়া শুরু করে দিবি, কারণ অ্যাপ্লাইয়ের পর এক্সাম দিতে হবে। এক্সামে ভালো রেজাল্ট করলে তবেই চান্স পাবি। আর আমাকে আরও কথা দিতে হবে, সবসময় তুই এখন যেমন আছিস তেমনই থাকবি। সব শর্তে রাজি তো?
উফ, এত বড় লেকচার। ওকে ওকে আমার বাপ, তোর সব কথা মেনে চলবো, সব সময় হাসি খুশি থাকবো, ঠিক মতো খাবো, রেস্ট করবো আর লেখাপড়া করব। এবার খুশি তো? সাদাত মুচকি হেসে, তোকে কে বলেছে প্রিন্সেস হবে? আমার তো একটা প্রিন্স চাই, ঠিক সাফি। সাদাত কথা ঘুরানোর জন্য বলল, চল চল জলদি চলো, রেডি হও, তোদের তো আবার আটা ময়দা মাখতে হবে, সব সময় চলে যায়। প্রত্যুত্তরে অনু কিছু বলল না। 10 মিনিটের মধ্যে অনু আর সাদাত বেরিয়ে গেল বই কেনার উদ্দেশ্যে, তারপর সেখান থেকে হসপিটালে যাবে। ইরাকে কিছু দূর এগিয়ে দিয়ে শাফিন সেই রাস্তা পার হতে যাবে, অমনি কিছু দূর হসপিটালের গেটের সামনে তাকিয়ে সে থমকে গেল। অন্য একটা ছেলের সাথে বেশ হাসাহাসি করে হসপিটালের গেট থেকে বের হচ্ছে। ছেলেটাকে চিনতেও বেশি সময় লাগলো না শাফিনের। ছেলেটা সাদাত, অনুর মামাতো ভাই। অনু আর সে খুব বেশি ফ্রেন্ডলি, তাই শাফিন সাদাতকে পছন্দ করতো না, আর অনুকেও নিষেধ করে দিয়েছিল সাদাতের সাথে যোগাযোগ রাখতে। অনু এক বাক্যে মেনে নিয়েছিল কথাগুলো। তাহলে হঠাৎ কেন সে সাদাতের সাথে হসপিটালে এলো? কোনো সমস্যা হয়নি তো অনুর? সে এগিয়ে গেল অনুর দিকে, কিন্তু তাদের কাছে পৌঁছার আগেই তারা একটা রিক্সা নিয়ে চলে গেল। শাফিন কয়েকবার অনুর নাম ধরে পেছন থেকে ডাকলো, কিন্তু সে শুনতে পেল না। দেখতে দেখতে শাফিনের দৃষ্টি থেকে চলে গেল তারা। বাইরে বের হওয়ার পর থেকেই অনু কিছুটা মনমরা হয়েছিল, তাই সাদাত তাকে নানান কথা বলে হাসানোর চেষ্টা করছিল, বিভিন্ন ধরনের কৌতুক বলছিল, হাসির ঘটনা বলছিল, আর সেগুলো শুনে অনু খিলখিল করে হাসছিল। সাদাত এর সাথে থাকলে কিছু সময়ের জন্য হলেও সে শাফিনের দেয়া কষ্টের কথা ভুলে যায়। কিন্তু সে জানে এই হাসি মুখের পেছনে রয়েছে আরেকটা মুখ, যেখানে রয়েছে ভালোবাসার মানুষটাকে কাছে না পাওয়ার বেদনা। যে মানুষটার দুনিয়াতে কোনো অস্তিত্ব তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা। কিছু ভালোবাসা মনে হয় এমনই হয়, মানুষের অস্তিত্ব না থাকলেও তার স্মৃতি নিয়ে সারা জীবন বেঁচে থাকা যায়। ডাক্তারের সাথে দেখা করার পর ডাক্তার তাকে নানা ধরনের উপদেশ দেয় এবং বেশি বেশি ফলমূল ও সবজি খেতে বলে, আর কোনো ধরনের দুশ্চিন্তা করতে নিষেধ করে, এতে বেবির সমস্যা হতে পারে। আর কিছু মেডিসিন দিয়ে দেয় নিয়মিত খাবারের জন্য, আর প্রতি মাসে কমপক্ষে একবার করে চেকআপের জন্য পরামর্শ দিয়ে দেয়। হসপিটাল থেকে বের হবার পর অনুর বারবার মনে হচ্ছিল শাফিন হয়তো আশেপাশে আছে। সে তার অস্তিত্ব বুঝতে পারে, কিন্তু কথাটা সাদাত ভাইকে বলার সাথে সাথে সে তার ভুল ধারণা বলে চালিয়ে দেয়। তারপর একটা রিকশায় ডাক দিয়ে তাতে উঠে পড়ে। রিকশায় ওঠার পরে অনুর মনে হচ্ছিল শাফিন দূর থেকে তার নাম ধরে ডাকছে। পরক্ষণে আবার ভাবলো শাফিন এখানে কোত্থেকে আসবে, তাও আবার এই সময় তো সে অফিসে থাকে, তাই সে মনের ভুল ভেবে তাকে নিয়ে মাথা ঘামালো না। কিন্তু সে যদি একবার পিছন ফিরে দেখতো তাহলে বুঝতে পারতো কেউ একজন তার দিকে রাগ আর ভয় মিশ্রিত চোখে চোখে তাকিয়ে আছে। অনুকে বাসায় নামিয়ে দিয়ে সাদকে নিয়ে চলে গেল তার গুরুত্বপূর্ণ কাজ আছে বলে। মিসেস রাবেয়া অনেক করে লাঞ্চ করে যেতে বলল, সে অন্য একদিন বলে চলে গেল। তিনি আর কথা বাড়ালো না। অনু ঘরে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণের জন্য শুয়ে পড়লো। আজ বেশ হাঁটাহাঁটি হয়েছে, তাই সে একটু ক্লান্ত। শাফিন বাড়িতে পৌঁছানোর পর আর স্থির থাকতে পারছে না, তার মাথায় বিভিন্ন প্রশ্ন পাক খাচ্ছে। অনুকে অসুস্থ? কি হয়েছে তার? সে হসপিটালে কেন গেল? আর কেনই বা সাদাতের সাথে এত হাসি খুশি ভাবে কথা বলছিল? অনুকে সে যতটুকু চিনে, অনু খুব ইমোশনাল একজন মেয়ে। মনে আঘাত করলে তা সহজে ভুলে না। তাহলে কি অনু শাফিনের দেওয়া আঘাতগুলো ভুলে গেছে? সব ভুলে গিয়ে কি সে সাদাতের সাথে নতুনভাবে শুরু করতে চায়? কথাগুলো মনে হতেই সে আরো অস্থির হয়ে গেল। সে সারা ঘরময় পায়চারি করতে লাগলো। অনুর উপরে তাহলে অন্য কেউ অধিকার খাটাবে? অনু অন্য কারো সংসার করবে? শাফিনের মতো করে কি অনু অন্য কারো কেয়ার নেবে? অন্য কেউ অনুকে খাইয়ে দিবে? না, আর ভাবতে পারছে না সে। মাথার ভেতর সব তালগুলো পাকিয়ে যাচ্ছে, মাথার রগগুলো যেন ছিঁড়ে যাচ্ছে। থাক না ভালো অন্য কারোর সাথে, এটাই তো সে চায়। সেও তো ইরার সাথে ভালো আছে, তাহলে অনু কেন ভালো থাকবে না? তারও তো ভালো থাকার অধিকার আছে। আর শাফিন নিজেই তো তাকে দূরে সরিয়ে দিয়েছে, তাহলে এখন কেন অনুর জন্য তার মন পড়ে? কথাগুলো মুখে বললেও মন থেকে মানতে নারাজ। মন বলছে অনু শুধুই তার, অনুর উপর অধিকার শুধুমাত্র শাফিনের আছে। অনুকে শুধু শাফিন ছুঁতে পারবে, অনু শুধু শাফিনকে ভালোবাসবে, অন্য কাউকে না। এবার শাফিন ভাবছে সত্যিই কি সে ইরাকে ভালোবাসে, নাকি শুধুই মোহ? ইরার সাথে কেউ হেসে হেসে কথা বললে তো তার রাগ হয় না, ইরাকে অসুস্থ দেখলে তো তার চিন্তা হয় না, ইরার আনন্দ তো সে আনন্দিত হয় না, সে শুধু খুশি হওয়ার চেষ্টা করে। শাফিন ফোন ব্যবহার করে গ্যালারি ওপেন করলো।
এখানে বন্দি হয়ে আছে তার আর অনুর হাজারো স্মৃতি। হাতে হাত ধরে হাঁটার রিকশায় চড়া, অনুর ফুচকা খাওয়া, ভাঙা নদীর পাড়ে কাঁধে মাথা রেখে বসা, আরো নানা স্মৃতি আছে তাদের। একসময় এইসব জিনিসগুলো উপভোগ করতো সে। অনুর চাওয়াগুলো বরাবরই খুব সাধারণ ছিল। নদীর পাড়ে হাঁটতে যাওয়া, ফুচকা খাওয়া, একসাথে বসে মুভি দেখা, মাঝে মাঝে অনুকে খাইয়ে দিত শাফিন। পাগলিটা যে তার হাতে খেতে খুব পছন্দ করে। খুশি করার জন্য একটা জবাই যথেষ্ট ছিল। অন্যদের মতো গোলাপ নয়, জবা ছিল তার প্রিয় ফুল। আর তার রাগ ভাঙানোর জন্য একটা আইসক্রিমই যথেষ্ট ছিল। ইঁদুর খুব ভয় পেত সে। ইঁদুর দেখলে চিৎকার করে বাড়ি মাথায় করে তুলতো। তাই মাঝে মাঝে সে ইঁদুরের ভয় দেখিয়ে অনুকে দিয়ে তার বাড়তি কাজ আদায় করে নিত। কথাগুলো ভেবেই শাফিন হেসে উঠল। শাফিনের মনে হচ্ছে কত যুগ পার হয়ে গেছে সে অনুকে দেখে না। এর মধ্যে ইরার ফোন আসে। হ্যালো ইরা, বলো। কি করছো তুমি? আর তোমার গলার আওয়াজ এমন লাগছে কেন? ও কিছু না, এমনি বেশিক্ষণ শাওয়ারে ছিলাম তো, তাই গলাটা একটু বসে গেছে। তুমি বলো, তোমার কি খবর? কি জন্য ফোন দিয়েছো? ও, আসল কথা তো বলতে ভুলে গেলাম। আগামী সপ্তাহে আমার এক ফ্রেন্ডের বার্থডে। সেখানে আমার কিছু ফ্যামিলি ফ্রেন্ডরাও থাকবে। আমি তোমার কথা ওদের বলেছি, তাই তুমিও ইনভাইটেড। আমি চাচ্ছি তোমাকে সবার সাথে ইন্ট্রোডিউস করাবো। আর সেখানে আমাদের এঙ্গেজমেন্টের কথাও বলবো বাবা মায়ের সাথে। ও আচ্ছা ঠিক আছে, সময় আর প্লেস বলে দাও, তাইলে হবে। ও মানে কি শাফিন, তুমি এক্সাইটেড না? আমি তোমাকে আমার ফ্যামিলির সাথে পরিচয় করে দিতে চাচ্ছি, এঙ্গেজমেন্টের কথা বলতে চাচ্ছি। আর তোমার মধ্যে সামান্যতম এক্সাইটমেন্ট নেই তো শুধু ও বলছো? লাইক সিরিয়াসলি শাফিন, তুমি জানো আমি কতটা এক্সাইটেড? শাফিন, সত্যি করে বলো তো, তুমি কি আমায় নিয়ে সিরিয়াস তো, নাকি বউ যাওয়ার শোকে পাগল হয়ে গেছো? আরে না, কি বলছো এসব তুমি? আমি আসলে একটু নার্ভাস তো, তাই এমন করে বললাম। তুমি শুধু শুধু চিন্তা করছো। আর বলো, তোমার কি গিফট চাই পার্টির জন্য? শাফিন জানে কিভাবে ইরাকে শান্ত করতে হয়। গিফটের কথা শুনে ইরা শান্ত হলো। তারপর তারা বার্থডে পার্টির প্ল্যানিং নিয়ে কিছু কথাবার্তা বললো। কথা শেষে শাফিন বলল, ইরা চলো না তাড়াতাড়ি বিয়েটা করে ফেলি। কেন? আমার বাবুটার বুঝি কষ্ট হচ্ছে আমাকে ছাড়া থাকতে? তুমি বললে আমি এখনই তোমার বাসায় চলে আসবো। না, বিয়ের পর তোমাকে একদম বৈধভাবে পেতে চাই, আর অবৈধভাবে না। বিয়ের পর একেবারে বেঁধে ফেলবো, আর বাবার বাড়িতেও যাওয়া চলবে না। শাফিনের কথা শুনে ইরা লজ্জা পেয়ে ফোন রেখে দিল। এভাবেই চলছিল শাফিন আর অনুর নতুন দিনগুলো। শাফিনের দিন যায় অফিস আর ইরাকে নিয়ে, আর রাতগুলো নির্ঘুম অনুর ভাবনা নিয়ে। অন্যদিকে অনুর দিনগুলো যাচ্ছে তার পরিবার, পড়ালেখা আর তার ভিতরে থাকা ছোট্ট প্রাণটাকে নিয়ে। অনুদের বাসা থেকে বেরিয়ে সেদিন সন্ধ্যায় কানাডার বিভিন্ন ভার্সিটিতে স্কলারশিপের জন্য আবেদন করে সাদাত। কারণ কানাডাতে সাদাতের বড় চাচা ফুল ফ্যামিলি নিয়ে থাকে, সেখানেই বিজনেস তার। অনু সেখানে গেলেও সে নিশ্চিন্ত থাকতে পারবে, কারণ তার বড় চাচা চাচি খুবই অমায়িক লোক। আমাদের একটা মেয়েও আছে, আর তারা অনুকেও নিজের মেয়ের মতো দেখবে, খেয়াল রাখবে, এটা তারা বিশ্বাস। তাছাড়া সে তাদের সাথে কথা বলছে এবং তারা তাকে আশ্বাস দিয়েছে অনু সম্পূর্ণ খেয়াল রাখবে। আর অনুর খোঁজ খবরও তাদের কাছ থেকে সহজে পাওয়া যাবে। দেখতে দেখতে অনুর এক্সামের রেজাল্ট দিয়ে দিল। বিবিএর রেজাল্টের পয়েন্ট ভালো থাকায় আর এক্সাম ভালো দেয় সে 3টি ভার্সিটিতে টিকলো। এই কয়দিন অনুর দিন রাত এক করে শুধু পড়েছে, আর তার ফলও সে পেয়েছে। তার বাবা মা এবং সাদাত ভাই তাকে সাপোর্ট করেছেন। যেসব বিষয়গুলো জটিল ছিল তার নিমিষে সাদাত ভাই সমাধান করে দিয়েছেন। সাদাতের চাচু বাসা থেকে কিছু দূর যে ভার্সিটিতে আছে সেখানে এডমিশন ফর্ম ফিল আপ করে মেলের মাধ্যমে, এবং তারা সকল আনুষ্ঠানিক নিয়মকানুন জানিয়ে দেয়। ভিসার ও অন্যান্য কাগজপত্র তৈরির জন্য 1 মাস থেকে 2 মাস সময় লাগতে পারে বলে জানানো হয়। এর মধ্যে অনু আর সাদাত ব্যস্ত হয়ে যায় সকল কাগজপত্র, পাসপোর্ট সহ সবকিছুর ব্যবস্থা করার জন্য। এইভাবেই অনুর দিনগুলো কাটতে থাকে। দেখতে দেখতে ইরার ফ্রেন্ডের বার্থডে পার্টির দিন এসে পড়ে। সেদিনের রাগ ভাঙানোর ভর্তুকি হিসেবে ইরাকে নীল রঙের দামি গ্রাউন্ড কিনে দিতে হয়, যেটা সে আজ পরবে। আর শাফিনের ড্রেস কোড, নীল স্যুট প্যান্ট ও ব্ল্যাক শু সেট করে দেয় ইরা। সকাল থেকেই ফোনে শাফিনকে এটা সেটা বলে যাচ্ছে ইরা, কিন্তু শাফিন তার কানে নিচ্ছে না। সেটা সে বেশ ভালোভাবেই বুঝতে পেরেছে। শুধু হু হা আটতে উত্তর দিচ্ছে সে। কয়েকদিন ধরে শাফিনকে লক্ষ্য করছে। আগের মতো দুষ্ট প্রাণোচ্ছল ছেলেটা আর নেই। সে যাকে দেখে ইরা প্রেমে পড়েছিল, চেহারাও কেমন যেন মিলিয়ে গেছে। চোখ দেখে মনে হয় কত রাত ঘুমায় না সে। কথাবার্তাও কম বলে। আগের মতো ঘুরতে বের হয় না, অফিস টাইমের পর ডিনারে যায় না, কিছু বললেই বিয়ের কথা বলে।
তা ইরাও কথা বাড়ায় না। এত তাড়াতাড়ি বিয়ে করতে চায় না সে, আগে লাইফটাকে এনজয় করতে চায়। সে জানে বিয়ে করলে বাধা পড়ে যাবে। এরা ফোনটা রেখে এসব ভাবতে থাকে। ইরার সাথে কথা বলে যে শাফিন ফোনটা রাখতে যাবে, তখনই কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখলো তার মা দাঁড়িয়ে আছে। এই কয়দিনে সে তার কথা ভুলিয়ে গিয়েছিল। অনু থাকতে তার সাথে নিয়মিত কথা হতো, নিজের জন্য না হলেও অনুর জন্য। মিসেস রাহেলা অনু পছন্দ না করলেও অনুর সাথে ঠিকভাবে কথা বলতেন না, তাই শাফিনকে দিয়ে কথা বলতো। অনুর কথা অনুযায়ী এখানে এক কাজে দুই কাজ হতো। খোঁজ খবরও নেওয়া হলো, আবার মা ছেলের সম্পর্কটাও ভালো হলো। এই বিষয়টি মিসেস রাহেলা ঠিক বুঝতেন, কিন্তু কখনো কিছু বলেননি। আচ্ছা, মা অনুর কথা জিজ্ঞেস করলে তাকে কি জবাব দিব? পরক্ষণেই ভাবলো মা তো অনুকে পছন্দ করেন না, তাই বেশি সমস্যা হবে না। পরে না হয় একসময় ইরার সাথে দেখা করিয়ে দেবে। ছেলেকে দরজার সামনে দাঁড়িয়ে তার দিকে একটানা তাকিয়ে থাকতে দেখে মিসেস রাহেলা বুড়ো কুচকালো। ঘরে ঢুকতে দিবি নাকি আবার চলে যাব? মায়ের কথায় শাফিনের ধ্যান ভাঙলো। সে দরজার সামনে থেকে সরে দাঁড়ালো। ঘরে ঢোকার সাথে সাথে মিসেস রাহেলার মাথায় আকাশ ভেঙে পড়ল। এ কি ঘরের হাল! জিনিসপত্র এখানে সেখানে ছড়ানো ছিটানো, সারা ঘরে সিগারেটের ছায়া আর ময়লা পড়ে আছে। চিপসের প্যাকেট, বিস্কিটের প্যাকেট, বাসি খাবার দিয়ে ডাইনিং রুম ভরা। সেখানে মাছি ভন ভন করছে। তারপর সে কোনো রকম ব্যাগ রেখে শাফিনের ঘরে গেল। এখানেও একই অবস্থা, কাপড় চোপড় সারা ঘর ছড়িয়ে ছিটিয়ে রাখা, সিগারেটের ছাই ফেলা, আলমারি আর কাবার্ডের জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। এবার সে সামনের দিকে তাকালো। শাফিন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ঘরের এই কি অবস্থা শাফিন? যেন কয়েক বছর ধরে ঘরটা খালি পড়ে আছে। তুই এসব ছাইপাশ কবে থেকে খাওয়া শুরু করেছিস? আর অনু কই? তার মা কি সুস্থ হয়নি? প্রায় 20 দিন যাবত তুই আমাকে ফোনও দিচ্ছিস না। ফোন দিলে ফোন ধরিস না, কথা বলিস না। কি হয়েছে তোর? আর চেহারার এই অবস্থা কেন? মায়ের একের পর এক প্রশ্ন শুনে শাফিন থতমত খেয়ে গেল। শাফিন ছোট্ট করে উত্তর দিল। আসলে মা, ব্যস্ত ছিলাম, ফোন দিতে পারিনি। আর ফোনের দিকে তো খেয়াল করিনি কখন ফোন দিয়েছো। আর চেহারা তো ঠিকই আছে, আর ঘর গোছানোর কেউ ছিল না, তাই এই অবস্থা। তুমি তো জানোই আমি কতটা অগোছালো। শাফিন, কি হয়েছে তোর? এমন করে কথা বলছিস কেন? অনুর সাথে কি কিছু হয়েছে? আর তুই যে কতটা অগোছালো তা তো আমি জানি, তাই অনুকে রেখে নিশ্চিন্তে গিয়েছিলাম। কিন্তু এ কি হাল করে রেখেছিস তো? আর অনুই বা কোথায়? আমি কয়েকবার ওর নাম্বারে ফোন দিয়েছি, তুই ফোন ধরছিলি না দেখে কিন্তু প্রত্যেকবার নাম্বার বন্ধ। কোনো নেই মা, চলে গেছে। চলে গেছে মানে? ঝগড়া হয়েছে তোদের? ঝগড়া করে চলে যাওয়ার মতো তো অনু না। আর ঝগড়া করলে চলে যেতে হবে কেন? ঝগড়া তো সব স্বামী স্ত্রীর মধ্যে হয়। সত্যি করে বল বাবু, অনু কোথায়? আর তুই কি বলেছিস অনুকে যে মেয়েটা রাগ করে চলে গেল? কয়দিন হয়েছে সে গেছে? শাফিন ছোট করে উত্তর দিল, প্রায় 3 সপ্তাহ। কথাটা শুনে রেহালা আটকে উঠল। যে ছেলে অনুকে ছাড়া একদিন থাকতে পারে না, সে ছেলে আজকে প্রায় 3 সপ্তাহ ধরে একা থাকছে। তাই তো চেহারার এই অবস্থা। অনু মেয়েটার ওপর রাগ হচ্ছে তার। সবকিছু জেনে বুঝে সে তার ছেলের সাথে এমন করতে পারলো। এবার আসলে বেশ করে কয়েকটা কথা শুনিয়ে দেবে সে। সাহেলা সামনাসামনি যতই কথা বলুক না কেন, মনে মনে অনুকে খুব ভালোবাসে। সে জানে তার ছেলে এবং সংসারের জন্য অনু ঠিক আছে, কিন্তু আদর করলে যদি মাথায় উঠে যায়, তাই সে সবসময় টাইট দিয়ে রাখে। কথায় আছে না, শক্তের ভক্ত নরমের জম। কিন্তু এবারের অনুটার কাজটা সাহেলার মোটেও পছন্দ হয়নি। যত রাগ থাকুক না কেন, তার ছেলেকে একা রেখে কেন চলে যাবে? ফোন দে ওকে, আমি কথা বলবো ওর সাথে। আর বল রেডি হয়ে থাকতে, কালকে আমি ওকে আনতে যাচ্ছি, ওকে? তারপর দুজনে কথা শুনে বিচার করব। ফোন নেই মা, বাসায় চলে গেছে। সে আর আসবে না আমার কাছে। আমি নিজে তাকে তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দিয়েছিস মানে? তাড়িয়ে দিয়েছি মানে তাড়িয়ে দিয়েছি। ভালোবাসি না আমি আর ওকে। ওকে আর ভালো লাগে না আমার। আমি অন্য কাউকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই, তাই তাকে তাড়িয়ে দিয়েছি। খুব জলদি আমাদের ডিভোর্স হয়ে যাবে। আর তুমি এত ব্যস্ত হচ্ছ কেন ওর জন্য? তুমি তো ওকে দু চোখে দেখতে পারো না। তোমার তো খুশি হওয়ার কথা, ঘর থেকে একটা আপদ বিদায় হয়েছে, ঘরে আর কোনো অশান্তি হবে না। তুমি তো এটাই চাইছিলে। ছেলের মুখে এসব কথা শুনে সাহেলা নিজেকে ঠিক রাখতে পারলো না। সে কষে একটা চড় লাগিয়ে দিল শাফিনের গালে। তুই আমার ছেলে ভাবতেও গা ঘিন ঘিন করছে আমার। ছি ছি, আমি এমন ছেলের জন্ম দিয়েছি যে কিনা একটা মেয়ের জীবন নিয়ে খেলা করছে। না,
আর এক মুহূর্ত এখানে না, এখনই চলে যাব। শুধু যাওয়ার আগে একটা কথা বলবো, খুব বড় ভুল করছিস তুই। একদিন পস্তাবি, খুব করে পস্তাবি। মুখে ভালোবাসি না বললেও আমি স্পষ্ট তোর চোখে ভালোবাসা দেখতে পাচ্ছি। তুই এই মুহূর্তে অন্ধ হয়ে গেছিস। কোনটা ভালোবাসা আর কোনটা মোহ তুই চিনতে পারছিস না। মোহকে ভালোবাসা ভেবে আঁকড়ে ধরতে চাচ্ছিস, আর ভালোবাসাকে দূরে ঠেলে দিচ্ছিস। চিন্তা করিস না, তোর পস্তানোর দিন বেশি দূরে নেই। যখন সব মোহ কেটে যাবে, কাউকে পাবি না বেঁচে থাকার জন্য, ভালোবাসার জন্য। সেদিন আমি তোকে ফিরিয়ে দেব না। বেশি কষ্ট হলে আমার কাছে চলে আসবি। আসি। মা, তুমি এই প্রথম আমার গায়ে হাত তুললে। হয়তো তোমার কথাগুলো ঠিক, আমি একটা মেয়ের জীবন নষ্ট করেছি, কিন্তু আমি সত্যি ইরাকে ভালোবাসি, অনুকে না। ভালোবাসাহীন সম্পর্কে শুধু শুধু নিজেকে আটকে রাখার কোনো মানে হয় না, তা তাকে মুক্তি দিতে চাইছি। আর তুমি কোথাও যাবে না। আমি একা একা থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছি। আর না, তুমি একবার ইরার সাথে কথা বলো। তুমি দেখো, ও আমার জন্য একদম পারফেক্ট, অনুর মতো না। তুমি একবার কথা বললেই বুঝতে পারবে, প্লিজ মা। ছেলের এমন অবস্থা দেখে সাহেলা আর কিছু বলল না, শুধু মনে মনে আফসোস করতে লাগলো তার ছেলের পরিণতির কথা ভেবে। তারপর কোনো কথা না শুনে বাসা ত্যাগ করলো। সে জানে তার ছেলে তার ভুল বুঝতে পেরে খুব জলদি আসবে তার কাছে, অনুকে ফিরিয়ে আনতে বলবে। কিন্তু তখন হয়তো খুব দেরি হয়ে যাবে। সে অনুকে হাড়ে হাড়ে চেনে। এত কিছুর পর অনু তার কাছে কখনোই ফিরবে না। ঘন্টাখানেক পর আবারও কলিং বেল বেজে উঠল। সাফিন দরজা খুলে দেখে ইরা একটা মোটামুটি বয়সের মহিলা নিয়ে দাঁড়িয়ে আছে। তার ভিতরে ঢুকলো, আর মহিলাটিকে ইরা ঘর পরিষ্কারের কাজে লাগিয়ে দিল। সাফিন দেখলো ইরা তার দেওয়া গ্রাউন্ডটা পরেছে, মুখে ভারী মেকআপ আর চুলগুলো ছাড়া। কড়া পারফিউমের স্মেল আসছে তার শরীর থেকে। নিজের বিষণ্ণ মনকে শান্ত করার জন্য সে তাকে জড়িয়ে ধরতে গেল, কিন্তু তার আগে ইরা তাকে সরিয়ে দিল। সে পরিপাটি হয়ে এসেছে, এখন সাফিনের সাথে জড়াজড়ি করলে সব নষ্ট হয়ে যাবে। এত কষ্ট করে মেকওভার করেছে, ফ্রেন্ডদের কাছ থেকে প্রশংসা না শুনে তা নষ্ট করতে চায় না সে। তাই তাকে ঠেলে ওয়াশরুমে পাঠালো গোসলের জন্য। তারপর সাফিনের জন্য আনা কাপড়গুলো বের করে রাখলো। 10 মিনিটের মাথায় সাফিন গোসল সেরে শুধুমাত্র একটা চাওয়াল পর বের হলো। চুলগুলো থেকে পানি পড়ছে, ফর্সার গায়ে বিন্দু বিন্দু পানিগুলো মুক্তোর মতো ছড়িয়ে আছে। ইরার ইচ্ছে করছে সাফিনকে খেয়ে ফেলতে। ছেলেটা এত সুন্দর কেন? চোখ দুটো দেখলে ডুব দিতে ইচ্ছে করে, আর ঠোঁটটা তো একদম মেয়েদের মতো। মেকআপ নষ্ট হওয়ার ভয়ে আর কিছুই করলো না, শুধু হালকাভাবে সাফিনের ঠোঁটে ঠোঁট লাগালো। তারপর তাকে রেডি হতে পাঠিয়ে দিল। সাফিন রেডি হয়ে বের হলো। তারপর ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল ঠিক করতে লাগলো। ইরার তো বেহুশ হবার দশা। সাফিনকে নীল স্যুটে অসম্ভব সুন্দর লাগছিল। সাফিন মনে মনে ভাবলেও নীল অনুর পছন্দের রং ছিল। যখনই সাফিনের জন্য কাপড় কিনতো তার নীল রঙের কিছু না কিছু থাকতোই। সাফিনের ফর্সা গায়ে নীল রংটা বেশ মানাতো। রাত 9টার সময় তারা বের হলো পার্টির উদ্দেশ্যে। প্রায় 9:30টার দিকে তারা হলরুমে পৌঁছালো। হলরুমে পৌঁছেই এরা দৌড়ে গিয়ে একটা ছেলেকে টাইট ভাবে হাক করলো। ছেলেটাও তাকে বিশ্রী ভাবে জড়িয়ে ধরলো, যেটা সাফিনের মোটেও ভালো লাগেনি। ইরার ডাকে সাফিন সেদিকে এগিয়ে গেল। সে তাকে পরিচয় করে দিল অন্য পাশে থাকা ব্যক্তির সাথে। Shafin, meet my friend Ajas. And Ajas, he is my fiancé Shafin. Listen, he is so handsome and good looking. আয়াজ বাঁকা হেসে সাফিনের হাতে হাত মিলালো, তারপর ইরাকে বলল, ইয়া, তোমাদের দেখে যে কেউ বলবে মেড ফর ইচ আদার। হি ইজ এ চার্মিং গাই অ্যান্ড ডিভোর্স অলসো। সরি টু সে, বাট সত্যিটাই বললাম। আয়াজের কথা শুনে ইরার মুখের হাসি মিলে গেল, আর সাফিন চরম অপমানিত বোধ করলো। সে ইরার দিকে তাকিয়ে, তোমরা কথা বলো, আমি আসছি বলে চলে গেল বার সাইডে। এই কথাটি কি ওর সামনে বলা খুব প্রয়োজন ছিল? আজ আমি তো জেনে শুনে ওর সাথে সম্পর্ক জড়িয়েছি, তাহলে কেন অপমান করলি? তুই জানিস ও কতটা হার্ট হয়েছে? আজ বাঁকা হেসে ইরাকে বলল, কুল বেবি কুল। যা সত্যি তাই বলেছিলাম। সে কষ্ট ভাবে জানলে কখনো বলতাম না। কিন্তু একটা কথা ভেবে দেখতো, ওর আগে বিয়েটাও ছিল প্রেমের বিয়ে। সেখানে 2 বছর রিলেশন, এরপর বিয়ে করলো। আর বিয়ের 2 বছর এই ভালোবাসার সব শেষ হয়ে গেলো। আর তোদের রিলেশনের বয়স মাত্র 2 মাস। তোকে যে সে 2 মাস ইউজ করে তারপর প্রথম স্ত্রীর মতো ফেলে দেবে না, তার কি ভরসা আছে? বলেই সে চলে গেল অন্যদিকে। তার কাজ যতটুকু ছিল সে করে ফেলেছে, বাকিটা ইরা নিজেই করবে। আয়েজের কথাগুলো শুনে ইরা ভাবনায় পড়ে গেল। আয়েজের কথাগুলো ফেলে দেওয়ার মতন নয়। যেখানে 2 বছরের ভালোবাসা টিকলো 2 বছর, তাহলে তাদের 2 মাসের ভালোবাসা আর কদিনই বা টিকবে? সে অনুর গায়ে হাত তুলতে 2 মিনিট ভাবলো না। এমনকি ভরসা আছে কদিন পর তার একই অবস্থা হবে না। তার সাফিনের সাথে কি আগানো উচিত?
না, কি সে বেশি ভাবছে। শাফিন খুব ভালো ছেলে, অনু তার যোগ্য ছিল না তাই সে তাকে ছেড়ে দিয়েছে, কিন্তু ইরার তো সব যোগ্যতা আছে, তাহলে তাকে কেন ছাড়বে ভেবে আয়াজের বলা কথাগুলো মাথা থেকে ঝেড়ে ফেললো। তারপর শাফিনের খুঁজে বেরিয়ে পড়ল।